উচ্চ মাধ্যমিক যে থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা চলেছে, তার মধ্যে স্ট্রং রুটটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই স্ট্রং রুট কিভাবে পড়বো আমরা? একদম হাতে ধরে ধরে পড়তে হবে। যদি হাতে ধরে ধরে পড়ি আমরা, তাহলে নাম্বার এখান থেকে মিস হবে না। ঠিক আছে? সেই 40-40 টার্গেট পেতে গেলে আমাদের কি করতে হবে? টেক্সটটাকে সুন্দরভাবে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? একদম খুঁটিনাটি সমস্ত কিছু জানতে হবে। তো চলো শুরু করি আমরা। দেখো আছে এখানে স্ট্রং রুট এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। তাহলে এখানে তোমার কি করতে হবে? আব্দুল কালাম এনার সম্বন্ধে তোমাকে একটু জানতে হবে। কি কি জানতে হবে পরীক্ষার জন্য? সেটি জানতে হবে। তোমাকে দেখো, ডেট অফ বার্থ 15 অক্টোবর, 15 অক্টোবর 1931 তার ডেট অফ বার্থ, মানে জন্মেছিলেন তিনি। আর ডেট অফ ডেথ অর্থাৎ মৃত্যুর দিন কি ছিল? 27 জুলাই 2015। এই সময় তার কি হয়? মৃত্যু হয়। ওকে, এবার আমাদের স্ট্রং রুট। এই স্ট্রং রুট কোথা থেকে নেওয়া হয়েছে? হিজ অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার কত সালে লেখা হয়? 1999 সালে লেখা হয়। ঠিক আছে, তার আর দুটো পরিচয় রয়েছে। কি? তিনি হলেন ইন্ডিয়ান মিসাইল ম্যান। তাহলে ইন্ডিয়ান মিসাইল ম্যান কাকে বলা হয়? ডক্টর এপিজে আব্দুল কালামকে বলা হয় ইন্ডিয়ান মিসাইল ম্যান। আর কি? 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি। 11তম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এবার আমরা কি করব? এবার কিন্তু টেক্সট বইটা আমরা পড়বো না। এবার টেক্সট বইটা কি করবো? আমরা সরাসরি টেক্সট বইয়ের মধ্যে ঢুকে যাবো। আমরা হাতে কলমে সেটা শিখবো। চলো শুরু করি সেইভাবে আমরা। দেখো কি বলেছে, দেখো শুরু করি আমরা। স্ট্রং রুট এপিজে আব্দুল কালাম। আই মানে কি? এখানে আব্দুল কালাম নিজেই কথা বলছেন। তাহলে কি হবে? আই ওয়াজ বর্ন ইন এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি মধ্যবিত্ত পরিবারের তামিল পরিবারে আমার জন্ম হয়েছিল। ইন দ্য আজলান টাউন অব রামেশ্বরম। রামেশ্বরমের দ্বীপ যে শহরটা, সেই দ্বীপ শহরে একটা রামেশ্বরম। আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম ইন এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অব রামেশ্বরম, রামেশ্বরমের একটা দ্বীপ শহরে। ইন দ্য ইস্ট মিডল অব মাদ্রাস স্টেট, অর্থাৎ মাদ্রাস যে রাজ্য, সেই রাজ্যের পূর্ব প্রান্তে। মাই ফাদার, আমার বাবা, জেরুলাবুদ্দিন। জেরুলাবুদ্দিন কে ছিল? আমার বাবা, মানে হলো ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা। হ্যাড নাইদার মাস ফর্মাল এডুকেশন, তার ততটা কি ছিল না? নৈতিক শিক্ষা ছিল না। নর মাচ ওয়েল, ততটা সম্পত্তিও ছিল না, মানে ধনসম্পদও ছিল না। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এইসব ডিসঅ্যাডভান্টেজ মানে কি? অসুবিধা। এইসব অসুবিধা থাকা সত্ত্বেও হি পসেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট। তিনি তিনি কি করেছিলেন? পসেস মানে আয়ত্ত করেছিলেন, বা তিনি মেনে চলতেন, বা তিনি সেগুলোকে তিনি অন্তস্থ করেছিলেন। গ্রেট ইনেট উইজডম, অর্থাৎ উইজডম মানে ইচ্ছা। কিসের? গ্রেট ইনেট উইজডম মানে উন্মুক্ত চিন্তা তার মধ্যে কিন্তু ছিল। অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ স্পিরিট মানে সত্তা। অর্থাৎ একটা মানুষের ট্রু জেনারসিটি মানে বলতে বোঝায় নৈতিক সত্তা যতটা থাকা দরকার, ততটাই তার ছিল। মানে কার ছিল? তার বাবার ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে তার একটা আদর্শ সহধর্মিণী তিনি পেয়েছিলেন। আচ্ছা, নাম হলো কি? আশিয়াম্মা। আমার মায়ের নাম কি ছিল? আশিয়াম্মা। তাহলে প্রশ্ন তো তার মায়ের নাম কি ছিল? আশিয়াম্মা, তোমার প্রশ্ন হবে এখানে। আরে দেখো, তুমি কি ধরনের জীবন সত্তা মেনে চলতেন? ট্রু জেনারসিটি অফ স্পিরিট তুমি লিখবে এই জায়গাটায়। আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, আমার মনে পড়ে না। আই ডোন্ট রিকল, আমি মনে করতে পারি না বা মনে পড়ে না। দ্য এক্সাক্ট নাম্বার, সত্যিকারের যে সংখ্যা, অফ পিপল মানে মানুষের সংখ্যার কথা মনে পড়ে না। সি ফেড এভরি ডে, তিনি প্রতিদিন খাওয়াতেন। তিনি প্রতিদিন কতজন লোকজন খাওয়াতেন সেটা আমার মনে পড়ে না।
বাট আই কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম যে ফার মোর আউটসাইডার, অনেক বাইরের লোক, আউটসাইডার মানে বাইরের লোক, অ্যাড উইথ আস, আমাদের সঙ্গে বসে খেতেন, দেন all the members of our own family put together, অর্থাৎ আমাদের পরিবারের লোকজন একসঙ্গে বসে যেভাবে খেত, তাদের থেকে বেশি লোকজন খেতে কোথায়, বাইরের লোকজন আমাদের বাড়িতে এসে খেত, আউটসাইডাররা খেত। আচ্ছা চলো পরেরটা কে দেখো। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মা ভীষণভাবে পরিচিত ছিলেন একজন আদর্শ দম্পতি হিসাবে। রিগার্ডেড মানে বিবেচিত বা গণ্য হতেন, আমার বাবা মা ভীষণভাবে গণ্য হতেন একজন আদর্শ দম্পতি হিসাবে, বা মানুষজন গণ্য করত। মাই মাদার লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ, আমার মাতৃকুল অনেক সমৃদ্ধশালী ছিল। ওয়ান অফ আর ফোর বেয়ারার্স, আমার মায়ের চার পুরুষদের মধ্যে একজন, হ্যাভিং বিন বেস্টেড বাই দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ, অর্থাৎ চার পুরুষের মধ্যে একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল আর কি। ওয়ান অফ দ্য বলছে ফোর বেয়ারার হ্যাভিং বিন বেস্টেড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ, মানে তা আমার মাতৃকুলের মধ্যে যে মাতৃকুল, তার যে মাতৃকুলের বলছে ফোর বেয়ারার, ওয়ান অফ হার ফোর বেয়ারার, তাদের মধ্যে একজন আর কি, মাতৃকুলের একজন কি, সেই কুলের একজনকে ব্রিটিশরা কি করেছিল, বাহাদুর নামে কিন্তু কি করেছিল, ভূষিত করেছিল আর কি। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেক বাচ্চাদের মধ্যে একজন ছিলাম। শর্ট বয়, একটা ছোট ছেলে, উইথ র্যাদার ডিস্টিংগুইশ লুক এবং র্যাদার আনডিস্টিংগুইশ লুক, অর্থাৎ একটা কদাকার দেখতে একটা চেহারার একটা ছেলে আমি ছিলাম। বলছে শর্ট বয়, ছোট ছেলে, হ্যাঁ বলছে উইথ র্যাদার আনডিস্টিংগুইশ লুক, বরং সেটা কিন্তু একটু অন্য বিচ্ছিরি রকমের চেহারা বা দেখতে একটা চেহারা আমার ছিল। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্ট, যদিও আমার জন্ম হয়েছিল বেশ লম্বা হ্যান্ডসাম আমার বাবা মা ছিল আর কি, তাদের আমি সন্তান ছিলাম, কিন্তু দেখতে আমি একটু কুৎসিত ছিলাম। আই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস মানে পৈতৃক বাড়িতে থাকতাম আমি। হুইচ ওয়াজ বিল, যেটা স্থাপিত হয়েছিল ইন দ্য মিডিল অব 19th সেঞ্চুরি, অর্থাৎ 19বিংশ শতাব্দীর মাঝখানে এটা তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারি লার্জ পুক্কা হাউস, এটা একটা বড় লার্জ পুক্কা হাউস। পুক্কা হাউস বলতে কি বোঝায়, বায়ুপূর্ণ একটা বাড়ি, মানে যে বাড়িতে কিন্তু সমস্ত সময় দাঁড়িয়ে কিন্তু এটা তুমি বায়ু পেতে পারো, হাওয়া পেতে পারো, সেরকম বাড়ি বলা হয় পুক্কা হাউস। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এটা চুনা পাথরের তৈরি এবং ইট দিয়ে তৈরি ছিল। অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম মস্কো মানে মসজিদ, যে মসজিদের যে রাস্তা ছিল সেই রাস্তা, রামেশ্বরমের মসজিদের রাস্তাতেই সেটা তৈরি হয়েছিল। মাই অ্যাস্টে ফাদার, আমার পূর্বপুরুষেরা ইউজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতেন, অল ইনএসেন্টিয়াল কমফোর্ট, সমগ্র ইনএসেন্টিয়াল মানে অপ্রয়োজনীয়, কমফোর্ট মানে আরাম, অ্যান্ড লাক্সারি মানে সুযোগ সুবিধা বা এগুলো কি করতো, এড়িয়ে চলতো। তাহলে আমার পূর্বপুরুষরা কি করতো, সমস্ত ধরনের কমফোর্ট অ্যান্ড লাক্সারি কি করতো, লাক্সারি মানে বিলাসিতাকে এড়িয়ে চলতো। এবার যাই হোক না কেন, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত মানে নেসেসিটি মানে প্রয়োজন, সমস্ত নেসেসিটি কি করতো, ওয়ার প্রোভাইডেড দিয়ে মানে প্রোভাইড মানে দিয়ে দেওয়া হতো, কিন্তু অভাব থাকলেও সমস্ত কিছু প্রয়োজনটা এখানে মিটে যেত, প্রোভাইডেড ফর, যেমন কি বলতে পারো, ইন টার্ন অফ ফুড, খাদ্যের যে দরকার সেটা হতো, মেডিসিন ওষুধপত্র যেটা হতো, ক্লথিং পোশাকের যেটুকু প্রয়োজন সেটুকু মিটে যেত। ইনফ্যাক্ট বলতে গেলে আই উড সে, আমি বলতেই পারি বা বলতে পারি কি, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, মাইন মানে আমার জীবনটা ছিল খুব সুরক্ষিত একটা জীবনযাপন। ম্যাটেরিয়ালি বাস্তবিকগতভাবে, ইমোশনালি আবেগগতভাবে, ঠিক আছে, বস্তুগতভাবে বস্তুগতভাবে বোঝায় তোমার যা চাইতাম তা, সামগ্রী যেটা দরকার সেটা মিটে যেত। ইমোশনাল আবেগের ক্ষেত্রে সেটা হতো। বাবা কি বলেছে,
আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে বসে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অন দ্য ফ্লোর মানে মেঝেতে, রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। শি উড প্লেস, তিনি রাখতেন এ ব্যানানা লিভ বিফোর মি, আমার সামনে একটা কলার পাতা রাখতেন। অন হুইচ, তার উপরে শি দেন ল্যাডেন রাইস, তারপর তিনি সেখানে ভাত ঢেলে দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক সাম্বার এক ধরনের খাবার ছিল, সেখানে দিতেন। এ ভ্যারাইটি অফ সার্ভ হোম মেড পিকল, অর্থাৎ বাড়ির তৈরি বিভিন্ন ধরনের যে আচার জাতীয় যে খাবার সেগুলো তিনি দিতেন। আর কি, এ ডেভেলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। আর সে ডেভেলপ বলতে এ ডেভেলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, অর্থাৎ এক হাতা চাটনি তিনি আমাদের কি করতেন, দিতেন। ঠিক আছে। আচ্ছা, শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু প্লিগ্রিম, শিব মন্দির যেটা রামেশ্বরমকে এতই ফেমাস করেছিল মন্দিরের দিক থেকে, ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের পায়ে হাঁটা পথ ছিল সেটা। আওয়ার লোকালিটি, আমাদের যে লোকালিটি, ওয়ার পিরিমেন্টালি, অর্থাৎ পিরিমেন্টাল মানে কি অধিকাংশ দিক ভাবেই মুসলিম, সেটা ছিল কি মুসলিম সম্প্রদায়ভুক্ত ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলি টু, সেখানে অনেক হিন্দু পরিবারও থাকতো। লিভিং অ্যামিকাবলি, মানে আন্তরিকতার সঙ্গে বসবাস করতো। উইথ দেয়ার মুসলিম নেইবার, এবং তাদের সেই মুসলিম প্রতিবেশীর সঙ্গে আন্তরিকতার সঙ্গেই বা অন্তরঙ্গভাবে বসবাস করতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা পুরনো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার, যেখানে আমার বাবা উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, আমাকে নিয়ে যেত ফর ইভিনিং প্রেয়ার মানে সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। I had not the faintest idea of the meaning of Arabic prayer chanted. I have not the faintest idea of the meaning of Arabic prayer chanted. যে আরব ভাষায় যে সুর করে যে প্রার্থনা করা হতো তার আমি অর্থ বলতে তার যে ধারণাটা বলছে আই ডু নট ফ্যান্টেস আইডিয়া, সেই সম্পর্কে আমার ততটা পরি মানে পরিশুদ্ধ সেই ধারণা আমার ছিল না, কিন্তু সম্পূর্ণ তার মানেটা কি আমি বলতে পারতাম না। এই শুরু করে যে গান করা হতো, প্রার্থনা করা, নামাজ করা হতো, তার মানেটা কি তিনি বুঝতে পারতেন না। বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্স, কিন্তু আমি এটা বুঝে যেতাম যে, কি বুঝতাম, তারা রিচ গড, তারা ভগবানের কাছে পৌঁছে গেছে, এটা আমরা বুঝতে পারতাম। হোয়েন মাই ফাদার, যখন আমার বাবা কেম আউট অফ মস্কো, যখন কি করতো, মসজিদ থেকে যখন বেরিয়ে আসতো, আফটার দ্য প্রেয়ার, সেই প্রার্থনার পরে, পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়াস বিভিন্ন ধর্মের লোকজন উড বি সিটিং, বসেই থাকতো, আউটসাইড বাইরে, ওয়েটিং ফর হিম, সবাই অপেক্ষা করতো, কোথায়, তার জন্য অপেক্ষা করতো। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার বোল অফ ওয়াটার টু মাই ফাদার, অর্থাৎ কি করতো, এক বাটি জল আমার বাবাকে অফার করতো, বলতো, দিত আর কি। হি উড ডিপ হিজ ফিঙ্গার, তারপর আমার বাবা কি করতো, তার মধ্যে একটা আঙুল চিপে দিত, ইন দেম মানে ওই জলের মধ্যে, অ্যান্ড সে এ প্রেয়ার, একটা প্রার্থনা করতো। আচ্ছা, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, ওই জল তখন বাড়ি নিয়ে যাওয়া হতো, ফর ইনভ্যালিড, যে কোনো রকম রোগ বাগি ব্যাধি যাই হোক না কেন, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই জলটা বাড়ি নিয়ে যাওয়া হতো বা খাওয়া হতো। আই অলসো রিমেম্বার, আমার আরো মনে পড়ে, পিপুল ভিজিটিং আওয়ার হোম, লোকজন ভ্রমণ করতে আসতো আমাদের বাড়িতে, টু অফার থ্যাঙ্ক, ধন্যবাদ জানাতে, আফটার বিং কিওর, যখন তারা সুস্থ হয়ে যেত বা যে সমস্যা ছিল সেই সমস্যা যখন তাদের মিটে যেত, তারা কি করতো, আর বাবাকে ধন্যবাদ জানাতে আসতো। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা হাসতেন, অ্যান্ড আস্ক দেম, তাদেরকে বলতেন, তো থ্যাংক আল্লাহ, বলতে আল্লাহকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল, তিনি একমাত্র ক্ষমা সুন্দর, পৃথিবীতে তিনি একমাত্র মার্সিফুল, দয়াবান। আচ্ছা, হলো। তো দেখো, হাইপেশনের প্রধান পুরোহিত বক্সি লক্ষ্মণ শাস্ত্রী, যিনি, তার নাম ছিল কি, বক্সি লক্ষ্মণ শাস্ত্রী, পরীক্ষা আসবে কিন্তু প্রশ্নটা, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবারই কিন্তু একজন ভালো বন্ধু ছিল, কে, ওই কিন্তু রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশব জীবনের যে ভিভিড মেমোরি মানে যে একদম স্বচ্ছ যে মেমোরিটা রয়েছে, সেই মেমোরির মধ্যে অন্যতম যে, সেটা কি, দিস অফ
দ্য টু ম্যান, ওই দুইজন মানুষ সম্পর্কে আমার এটা কি স্বচ্ছ ধারণা রয়েছে আমার। আচ্ছা, ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটেয়ার, তারা বেশ ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যগত, অ্যাটেয়ার মানে ভাবভঙ্গিতে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, তারা আধ্যাত্মিক কথাবার্তা আলোচনা করত। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমি বেশ বড়ই হয়েছি, টু আস্ক কোশ্চেন মানে প্রশ্ন করার মতো বয়স যখন আমার হয়ে গেছে, আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ দ্য পেয়ার, এই প্রার্থনা অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ দ্য পেয়ার, প্রার্থনার অর্থ সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছিলাম বাবাকে। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট দ্য প্রেয়ার, এই প্রার্থনার মধ্যে কোনো অলৌকিক কোনো কিছু নেই। রাদার বরং প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা সম্ভব করে দেয় এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ মানুষের মাঝখানে একটা সংযোগ, আর আত্মার সঙ্গে মানুষের একটা সংযোগ স্থাপন করে দেয় এই প্রার্থনা। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে, হি সে, তিনি বলেছিলেন, ইউ ট্রান্সলেট ইউর বডি, তুমি তোমার দেহটাকে কি করবে, ট্রান্সলেট করবে, অর্থাৎ দেহটাকে তুমি কি করবে, এক স্থান থেকে এক জায়গায় রূপান্তর করবে, বডি, অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমস, কসমস মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, তুমি তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাবে। হুইজ নো, যেই ব্রহ্মাণ্ড জানে না, নো ডিভিশন অফ ওয়েলথ, কোনো কি জানে না, সম্পত্তির ভেদাভেদ জানে না, এজ বয়সের ভেদাভেদ জানে না, কাস্ট জাতির ভেদাভেদ জানে না, খ্রিস্ট মানে কৃষ্টি, আমাদের যে কৃষ্টি তার অর্থাৎ যেগুলো রয়েছে তারও কোনো ভেদাভেদ তারা জানে না। কে জানে না? এই কসমসে যারা পৌঁছায় তখন এই ভেদাভেদগুলো থাকে না। তারপর দেখো কি বলেছি, কনসেপ্ট, অর্থাৎ কনভে আলোচনা করতেন কমপ্লেক্স জটিলতম স্পিরিচুয়াল কনসেপ্ট, অর্থাৎ আধ্যাত্মিক যে ধ্যান ধারণা তিনি কি করতেন, আলোচনা করতেন ইন ভেরি সিম্পল, খুব সহজভাবে, ডাউন টু আর্থ তামিল, একেবারে তামিল ভাষাতে। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একসময় বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি কোন জায়গায় বর্তমানে আসলে রয়েছেন। কে বলেছিলেন এই কথা? তার বাবা বলেছিলেন। অর্থাৎ ইন হিজ ওন টাইম, তার ওই সময়ে, ইন হিজ ওন প্লেস, তার ওই স্থানে, অর্থাৎ ইন হোয়াট, কোন পরিস্থিতিতে কোন জায়গাতে, হি রিয়েলি ইজ, তিনি আছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ, গুড অর ব্যাড, কোন জায়গায় তিনি এখন পৌঁছিয়েছেন। কে পৌঁছিয়েছেন? তার বাবা পৌঁছিয়েছেন। কি করে? ওই প্রার্থনা করে, অর্থাৎ আধ্যাত্মিক জায়গায় কোন জায়গায় পৌঁছেছেন, গুড ভালো জায়গায়, অর ব্যাড জায়গায় খারাপ জায়গায়, কোন জায়গায় পৌঁছেছেন। এভরি হিউম্যান বিং, প্রতিটা মানুষের সত্তা, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, অর্থাৎ নির্দিষ্ট একটা এলিমেন্ট স্থান রয়েছে উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, এই ম্যানিফেস্ট ডিভাইন বিং বলতে বোঝায় তোমার, বিং মানে আত্মা বা সত্তা, ডিভাইন মানে স্বর্গীয়, এই যে অর্থাৎ ম্যানিফেস্ট ডিভাইন বিং, এই যে সমগ্র যে আত্মাময় যে জগৎ, সেই জগতের মাঝখানে, অর্থাৎ প্রতিটা মানুষের নির্দিষ্ট একটা সত্তা রয়েছে, তিনি এই কথা বলেছিলেন। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে কেন আমরা কঠোরতা বা কোনো একটা কঠিন সময়কে আমরা কি ভয় পাই কেন, সাফারিং কোনো দুঃখ কষ্টকে আমরা ভয় পাই কেন, প্রবলেম কোনো সমস্যা হলে ভয় পাই কেন। হোয়েন ট্রাবল কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং, তখন তোমাকে খুঁজতে হবে ওই সমস্যার মূল কারণটা কি, বা সমস্যার অর্থটা কি, সমস্যাটা কেন হচ্ছে, তোমাকে সেটাকে আগে বুঝতে হবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, এই অ্যাডভার্সিটি, এই উপদেশমূলক যে কথাবার্তা যেগুলো রয়েছে সবসময় কি করে, একটা সুযোগ দেয় আমাদেরকে ফর ইন্ট্রোস্পেকশন, মানে কি, আমরা যা করেছি, যে অবস্থায় রয়েছি তা সেখান থেকে উতরে যাওয়ার, মানে পুনরাবৃত্তি কোনো কিছু করার জন্য, তা না, এটা মূল্যবান কথাটা কিন্তু এখানে উল্লেখ করেছেন কিন্তু এটা। তাহলে এই লাইনে প্রশ্ন হবে কিন্তু, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট দ্য অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ উপদেশমূলক উপদেশটা সবসময় কি করে,
একটা সুযোগ প্রদান করেন সেখান থেকে কি করতে, অর্থাৎ সেখান থেকে উতরিয়ে যেতে বা সেখান থেকে নিজেকে সামলে নেওয়ার জন্য। হলো হোয়াই ডোন্ট ইউ, বলছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, কেন তুমি এ কথা বলো না লোকজনকে, হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা তোমার কাছে আসে এবং বলে, সাহায্যের কথা বলে, তুমি এসব কথাবার্তা, এই সত্য কথা তুমি তাদেরকে বলো না কেন? আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, সে আমার কাঁধে হাত রেখেছিল। লুক স্টেড ইন টু মাই আইজ, আমার চোখে সোজাসুজি চোখ রেখেছিল। ফর এ কোয়াইট সাম টাইম, কিছু সময়, হি সেড নাথিং, তিনি কিছু বললেন না, চুপচাপ থাকলেন। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, সে যেন আমার সক্ষমতাকে বিচার করছিলেন। টু কম্প্রেহেন্ড হিজ ওয়ার্ড, এই শব্দগুলির যে শব্দগুলো আমি করেছিলাম, কম্প্রেহেন্ড হিজ ওয়ার্ড, অর্থাৎ তার এই যে শব্দ কথাগুলো ছিল, সেই কথাগুলোকে, অর্থাৎ আমি যে প্রশ্ন করেছিলাম সেই কথা অনুযায়ী সে আমি ঠিকঠাক করেছিলাম কিনা সেটা যা বিচার করার জন্য তিনি কি করেছিলেন, আমার চোখের দিকে তিনি তাকিয়েছিলেন অনেক মুহূর্ত। অর্থাৎ তার এই কম্প্রেহেন্ড মানে কি, কম্প্রেহেন্ড মানে হিজ ওয়ার্ড, তার কথাগুলোকে মিলিয়ে নেওয়ার জন্য, তার কথাগুলোকে বুঝে নেওয়ার জন্য, তার কথাগুলোকে অর্থাৎ জাস্টিফাই করার জন্য তিনি এই কথা বলেছিলেন। দেন হি অ্যান্সার, তারপর তিনি উত্তর দিয়েছিলেন, ইন ল ডিপ ভয়েস, আস্তে করে গভীর কণ্ঠস্বরে। হিজ অ্যান্সার, তার উত্তর, ফিল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি, আমাকে একটা অপরন্ত একটা এনার্জি, মানে কি একটা আগ্রহ আমার মধ্যে প্রদান করেছিল, অ্যান্ড এনথুইজম, এবং প্রেরণা দিয়েছিল তার ওই কথা। হোয়েন এভার, কথাটা কিছু দেখো, হোয়েন এভার পিপল বিগিন, হিউম্যান বিং, হোয়েন এভার হিউম্যান বিং, যখনই কোনো মানুষ সমাজ বা মনুষ্য জাতি কেউ ফাইন্ড দেমসেলফ অ্যালোন, নিজেকে একা মনে করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, প্রাকৃতিকগতভাবেই, হি স্টার্ট লুকিং ফর কোম্পানি, তখন সে কি করে, কোনো কাউকে খোঁজে তার কোম্পানি দেওয়ার জন্য। মানে যখন তুমি একা বোধ করবে তখন তুমি খুঁজবে আমার কোম্পানিতে যেন কেউ একটা দরকার। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা সমস্যা থাকে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তখন তারা খোঁজে কে যদি পারতো আমাকে সাহায্য করতো, এরকম কাউকে খোঁজে। হোয়েন এভার দের ইজ অ্যান ইম্পালস, যখন কোনো ইম্পালস মানে কি, যখন তারা ইম্পালস বলতে বোঝায় এমন একটা পরিস্থিতি যেখান থেকে উত্তরতে পারছে না, একটা কঠোর পরিস্থিতির মধ্যে যখন পৌঁছে যায়, দে লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তখন তারা খোঁজে এমন একটা লোক যারা সঠিক পথ তাদেরকে দেখিয়ে দেবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রতিটা রিকারেন্ট অ্যাঙ্গুইশ, এই যে দিগ্ভ্রষ্ট অ্যাঙ্গুইশ, এই মানুষগুলো, অ্যাঙ্গুইশ মানে কি, রিকারেন্ট অ্যাঙ্গুইশ বলতে বোঝায়, তোমার কি বলবো, এই দিগ্ভ্রষ্ট এই মানুষগুলো, লঙ্গিং, অপেক্ষা করে, ডিজায়ার, ফাইন্ড, খোঁজে, ইটস ওন স্পেসিফিক হেল্পার, তার নিজস্ব নির্দিষ্ট পরিমাণে সাহায্যকারীকে তারা খুঁজে বেড়ায়। না, এই দিগ্ভ্রষ্ট মানুষগুলো কি করে তখন, তারা নির্দিষ্ট এক ধরনের মানুষকে খোঁজে যারা এসে তারা কি করবে, সাহায্য করবে। কারণ দ্য পিপুল, লোকজন, হু, যারা, কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা আসে অসহায় অবস্থায় আমার কাছে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফর্ট টু propitiate the domestic forces with prayer and offering, দেখো কি বলেছে, আমি কিছু, আই অ্যাম বাট মানে হলো আমি কিছু না, শুধুমাত্র, এ গো, এটা কি করি, একটা শুধুমাত্র এটা এটা গো মানে কি, আই অ্যাম বাট এ গো মানে আমি আমি কিছুই না, শুধুমাত্র এই জিনিসটাই করি, কি দেখো, বিটুইন দেয়ার এফর্ট টু propitiate domestic force with prayer and offering, কিছু একটা বললাম, কিছু প্রার্থনার মধ্যে দিয়ে, আর এটা হয়ে গেলে ভগবানকে তুমি এইটা অফার করবে, এটা দেবে, এই প্রার্থনার মধ্যে দিয়ে তাদের যে ডোমেস্টিক ফোর্সে, অর্থাৎ গৃহস্থলীর যে কাজকর্মগুলো হয়, গৃহস্থলীর যে
ফোর্স গুলো থাকে, মানে যে জায়গাগুলো সেইগুলো কি কি করার চেষ্টা করি, সেইগুলোকে থেকে আমরা প্রপিটিয়েটেড, অর্থাৎ সেগুলোতে দেয়ার, বাক্যটাকে জটিল হয়ে গেল দেখো, বলি। আই এম বাট এ গো, আমি কিছুই করি না, শুধুমাত্র কি করি, বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রহিবিট, তাদের যে প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা উত্তরণের চেষ্টা করি, এটা প্রহিবিট দেখানোর চেষ্টা করি বা সমাধান করার চেষ্টা করি কি, ডোমেস্টিক ফোর্স, যে ডোমেস্টিক বলতে মানে যে গৃহস্থলী যে কাজগুলি হয় সেগুলোকে দেখানোর চেষ্টা করি, কার সাথে, উইথ পেয়ার অ্যান্ড অফারিং, অর্থাৎ প্রার্থনা আর তার প্রার্থনার বিনিময়ে কিছু একটা সে অফার করে, ভগবান অর্থাৎ আল্লাহকে কিছু একটা দেবে, ভগবানকে কিছু একটা দেবে, তার মধ্যে দিয়ে সে কি করে, সেটাকে সেই সমস্যা থেকে উত্তরণের পথটাকে সে দেখান। ঠিক আছে, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা সঠিক পথ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটা মেনে চলাও ঠিক নয়। কে বলছেন এই কথা? অর্থাৎ ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা বলছেন এই কথা, তাই না? ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবল আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথ দিন আওয়ার সেল। মানে দেখো কি, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে বুঝতেই হবে, দ্য ডিফারেন্স, পার্থক্য, কি পার্থক্য, বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, একটা ভয়ে জর্জরিত কোন কবলিত, মানে ভয়ে আকৃষ্ট কোন একটা যে দৃষ্টিভঙ্গি, সে দৃষ্টিভঙ্গিটা, আর কি আরেকটা দৃষ্টিভঙ্গি কিসে, যেটা তোমাকে সক্ষম করবে আমাদেরকে টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেল, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যেই যে অন্তর্নিহিত যে কি আছে, এনিমি মানে কি, যে শত্রু আর কি, সে ফুলফিলমেন্ট, অর্থাৎ কোনো সমস্যায় পড়েছে, সেই সমস্যার সমাধানের মধ্যে যে আমরা আত্মা দুরকম কাজ করে মনের মধ্যে, সে দুটো আত্মার মধ্যে একজন খারাপ আত্মা ভালো আত্মা কাজ করে, সেই খারাপ আত্মার জায়গায় তাকে কি করতে হবে, সেই জায়গায় খুঁজে বের করতে হবে এবং নিজেদের মধ্যে সে তার বিচার করে তার সমাধান করতে হবে। I remember my father starting his day at 4 a.m. by reading নামাজ। আমার মনে পড়ে আমার বাবা কি করে শুরু করতো তার দিনটা 4টের সময় নামাজ পড়ে, বিফোর ডন, ভোরের আগে। আফটার দ্য নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি হাঁটতে হাঁটতে চলে যেতেন ছোট একটা নারকেল বাগানে। অ্যান্ড আচ্ছা, ওই ওন, যেটা আমাদের নিজের ছিল বাগানটা, অ্যাবাউট 4 মাইল ফ্রম আমার হোম, আমার বাড়ি থেকে প্রায় কত, 4 মাইল দূরে। হি উড রিটার্ন, তারপর তিনি ফিরে আসতেন, উইথ আ ডজেন কোকোনাট টাইড, বলছে উইথ আ ডজেন কোকোনাট টাইড টুগেদার থ্রোন হিজ শোল্ডার, তার কাঁধে সেই প্রায় 1 ডজন কোকোনাট কাঁধে ঝুলিয়ে নিয়ে তিনি ফিরতেন। অ্যান্ড অনলি দেন, এবং তখন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে তিনি তার ব্রেকফাস্ট খেতেন। দিস রিমেন হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেস 16, যখন 60 বছর অতিক্রম করে যান তখনও তিনি এই রুটিনই মেনে চলতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে ট্রাই টু এমুলেট মাই ফাদার, অর্থাৎ এমুলেট মাই ফাদার, আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি আমার বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে এই একই বিষয়টা আমি কি করেছি, অ্যাপ্লাই করেছি, কাজে লাগিয়েছি আমি। আই হ্যাভ এন্ডিভার টু আন্ডারস্ট্যান্ড, আমি এটা প্রেরণা পেয়েছি বা প্রচেষ্টা করেছি বোঝার, অর্থাৎ এটা আমি বোঝার চেষ্টা করেছি, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, আসল সত্য কোনটা, রিলেভেন্ট টু মি, যেটা আমার সঙ্গে ঘটেছে সম্পর্কযুক্ত, অ্যান্ড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সাথে সম্পর্কযুক্ত, সেটা কি সত্যটা সেটা বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্স, এটা বুঝে নেওয়ার চেষ্টা করেছি, দ্যাট যে দেয়ার এক্সিস্ট অ্যান্ড ডিভাইন পাওয়ার, এখানে সত্যি একটা অদৃশ্য একটা পাওয়ার ক্ষমতা রয়েছে, দ্যাট ক্যান লিফট ওয়ান, যেটা তোমাকে যে পাওয়ারটা একজনকে পারে লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, কোন দুশ্চিন্তাকে করে সেখান থেকে উঠতে দিতে পারে ওই পাওয়ারটা, মিজারি, দুঃখ কষ্ট থেকে সেই বাহাতে পারে ওই অদৃশ্য ক্ষমতা,
মেলানকলি একাকিত্ব বোধ থেকে ওই ক্ষমতায় কি করতে পারে, তোমাকে ওঠাতে পারে, ফেলিওর ব্যর্থতা থেকে তিনি কি করতে পারে, সাকসেস নিয়ে আসতে পারেন। অ্যান্ড গাইড টু প্লেস, একটা একজনকে সঠিক সত্যিকারের পথে উনিই চালনা করতে পারেন। সেটাকে আজ ফান্ডামেন্টাল ট্রুথ, অর্থাৎ এই ডিভাইন পাওয়ার একটা অদৃশ্য ক্ষমতা, তাই না? তারপর কি বলে দেখো, অ্যান্ড ওয়ান্স এক সময় অ্যান ইন্ডিভিজুয়াল sever his emotional and physical bond, an individual বলছে an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness, peace of mind. যে কোনো ব্যক্তি যে কি করে এই আবেগ আর এই ফিজিক্যাল বন্ড, অর্থাৎ শারীরিক যে সক্ষমতা, এই শারীরিক সক্ষমতাকে এবং আবেগকে সে কি করতে পারে, সার্ভ, যেটাকে কি করতে পারে, সে কি করতে পারে, সে সার্ভ মানে কি, সেবা করতে পারে, সেভার মানে তাকে বশীভূত করতে পারে। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সেই তো আসল স্বাধীনতা ভোগ করে। হ্যাপিনেস, সেই তো আসল সুখী হয়। অ্যান্ড পিস অফ মাইন্ড, সেই তো মনের শান্তিটা পায়। তাহলে এত কিছু কিন্তু রয়েছিল এই ছোট্ট একটা গল্পের মধ্যে, অথচ খুব মূল্যবান কথা এর মধ্যে উল্লেখ ছিল। ওকে, উচ্চ মাধ্যমিক যে থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা চলেছে, তার মধ্যে স্ট্রং রুটটা কিন্তু গুরুত্বপূর্ণ। হাতে ধরে যদি পড়ি আমরা, তাহলে নাম্বার এখান থেকে মিস হবে না।